হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেইনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো ফরগেট মি নট সিনেমাটি নিয়ে, যেটি চরকিতে মুক্তি পেয়েছে 5 সেপ্টেম্বর। ড্রামা জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন রবিউল আলম রবি। সিনেমার বিভিন্ন চরিত্রকে রূপদান করেছেন মেহজাবিন চৌধুরী, ইয়াশ রোহান, বিজুরি বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদ সহ আরো অনেকে। সিনেমায় দেখানো হয় খামখেয়ালি ও অভিমানী ছেলে ফাহিম ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ফাহিমের প্রাক্তন প্রেমিকা অর্থী জানার চেষ্টা করে ফাহিমের এই প্রচেষ্টার পেছনের কারণ। এই সিনেমাটা নিয়ে বেশি কিছু বলার স্কোপ আসলে আমি পাচ্ছি না, হয়তো এটা রিভিউ করাটা খুব জরুরি ছিল না, কিন্তু যেহেতু অনেক দিন ধরে নতুন কোনো বাংলাদেশি কন্টেন্ট মুক্তি পাচ্ছে না, সিনেমা হলেও না, ওটিটিতেও না, এবং নতুনভাবে গঠিত বাংলাদেশের এই প্রথম একটা কন্টেন্ট মুক্তি পেল চরকিতে, এজন্য ভাবলাম যে এটা নিয়ে কথা বলি। তো অল্প কথায় যদি বলতে চাই যে এই সিনেমাটা আপনার ভালো লাগবে কি লাগবে না, আমার মনে হয় সেটা নির্ভর করছে যে আপনি কতটা নিয়মিতভাবে বাংলাদেশি কন্টেন্ট কনজিউম করেন। যদি আপনি এরকম দর্শক হয়ে থাকেন যে গত 5-6 বছরে আপনি বাংলাদেশি নাটক বা ওটিটির কন্টেন্ট দেখেন নাই, হঠাৎ করে র্যান্ডমলি আপনি এই সিনেমাটা দেখতে বসেছেন, মেহজাবিন, ইয়াশ রোহান এদের গত 4-5 বছরের কাজ আপনি অত বেশি ফলো করেন নাই, তাহলে হয়তো এই কন্টেন্টটা আপনার কাছে ডিসেন্ট লাগলেও লাগতে পারে। সাবজেক্ট ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, অনেকের সাথে হয়তো রিলেট করার মতো হতে পারে এই গল্পটা। অভিনয় শিল্পী যারা রয়েছেন তারা মোটামুটি ভালোই অভিনয় করেছেন, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে হয়তো আপনার ভালো লাগবে। আমার কথা যদি ধরি, আমি কিছু কিছু পয়েন্ট বলবো যেটা আমার কাছে ভালো লেগেছে। স্পেশালি এখানে বিজুরি বরকতুল্লাহ যে চরিত্রটা প্লে করেছেন, ফাহিম চরিত্রটার মায়ের চরিত্রে, তার পয়েন্ট অফ ভিউ, তার যে মাতৃত্বের যে আসপেক্টটা দেখানো হয়েছে, তার সাথে তার ছেলে ফাহিমের যে সম্পর্কটা, বিভিন্ন টানাপোড়েন বা তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া কিছু ঘটনার ফলে এই দুজনের সম্পর্কের যে অবস্থানটা, সেই জায়গাটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। এই সিনেমার একমাত্র ইউনিক আসপেক্ট বলতে আমার কাছে এটাই লেগেছে। এবং কিছু কিছু সংলাপ, বিজুরি বরকতুল্লাহ চরিত্রটা যেভাবে তুলে ধরা হয়েছে এবং তার অভিনয়টাও অসাধারণ ছিল, এসব কিছু মিলে এই চরিত্রটা এবং এই চরিত্রের মাধ্যমে সৃষ্ট কিছু সিচুয়েশন, কিছু সংলাপ আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমার ওভারঅল কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট টাইপের। চরকিতে এই ধরনের ড্রামা জনরার কাজ যেরকম হয়ে থাকে সেরকমই হয়েছে। মেহজাবিন, ইয়াশ রোহান তাদের চরিত্রে সাবলীল, তারা এই ধরনের জনরায় অনেক কাজ করে থাকেন, তো তারা এই জায়গায় এক্সপার্ট, তাদের কাজ মোটামুটি ভালোই হয়েছে। ইরফান সাজ্জাদের চরিত্রটা অত গুরুত্ব পায়নি, এ ধরনের চরিত্রে তিনি যেরকম অভিনয় করেন সেরকমই করেছে। একটা পার্বত্য চট্টগ্রাম বা বান্দরবনের নাকি রাঙামাটি, আই এম নট শিওর, একটা দৃশ্য ছিল, ওই জায়গার ভিজুয়ালাইজেশন এবং ওখানে যেভাবে জিনিসগুলো দেখানো হয়েছে, ওই ব্যাপারটা মোটামুটি ভালো লেগেছে। এছাড়া আসলে এই সিনেমায় আসলে ভালো লাগার মতো তেমন কিছুই পাই নাই। প্রথম কারণ তো হচ্ছে আমি বাংলাদেশি কন্টেন্টের একজন নিয়মিত দর্শক বহু বছর ধরে। সো গত 5-6-7-8 বছর ধরে বাংলাদেশি নাট্যজগৎ বলেন বা ওটিটিতে যা যা ঘটে আসছে, মোটামুটি উল্লেখযোগ্য সব কয়টা কাজই আমার দেখা, এবং অবশ্যই মেহজাবিন এবং ইয়াশ রোহান এদের কাজ আমার অনেক নিয়মিতভাবে দেখা হয়, এদের প্রত্যেকটা উল্লেখযোগ্য কাজ আমার দেখা হয়েছে। তো সেই রেফারেন্স থেকে আমি বলবো যে এই সিনেমায় তাদের কাছ থেকে বা এই সিনেমার যে ফিল্ম মেকিং, ওভারঅল স্টোরি টেলিংয়ের যে ধরন, এতে আমি কোনো দিক দিয়ে কোনো নতুনত্ব খুঁজে পাই নাই। সাবজেক্ট ম্যাটার যে এই সিনেমাটার, যে ফাহিম একটা যুবক, সে খুব খামখেয়ালি অভিমান একটা যুবক, তার মধ্যে একটা অভিমান আছে, সে হুট করে গায়েব হয়ে যায় বা বিভিন্ন তার আশেপাশের বিভিন্ন মানুষের আচরণে সে খুব কষ্ট পায়, খুব সেন্সিটিভ। এই ধরনের চরিত্র না আমি অ্যাজ আ টিচার হিসেবে অনেক দেখি, আমার অনেক স্টুডেন্ট আছে এরকমই সেম মাইন্ডসেটের, তারা খুব অভিমানী, তাদের অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও রয়েছে। তো আমি এরকম ছেলে মেয়েদের কিন্তু ডিল করি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে ফাহিম চরিত্রটার মধ্যে ইমোশনটা, তার চরিত্রের বিল্ড আপটা যতটা শক্তপোক্ত হওয়া উচিত ছিল, যাতে দর্শকরা তার প্রতি কেয়ার করতো, তার যে একটা বিপদ হলো এতে যে দর্শক মনে একটা হাহাকার উঠবে, সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমায় পরিচালক এস্টাবলিশ করতে পারেন নাই। তারকে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখানো হচ্ছে যে তার সাথে কি হচ্ছে, কিন্তু তার যে সাইকোলজিক্যাল স্টেটটা, তার কি টার্বিউলেন্স চলছে তার মাথার ভেতরে, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে দর্শক ফিল করতে পারে না। জাস্ট ঘটনা প্রবাহ দেখানো হয়েছে। এখানে মেহজাবিনের পার্সপেক্টিভ থেকেই ব্যাপারগুলো দেখানো হয়েছে, তাকেই হয়তো প্রাইম ফোকাসে রাখা হয়েছে, কিন্তু গল্পের আমার মধ্যে প্রাইম ফোকাসটা রাখা উচিত ছিল ইয়াশ রোহান চরিত্রটার যে সাইকোলজিক্যাল স্টেট, তার মাথার ভিতরে কি চলছে, তার পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু আসলে দেখালে আমার মনে হয় দর্শকরা ব্যাপারটা ফিল করতে পারতো। কিন্তু যেহেতু ফিল করতে পারিনি, এই জন্য তার সাথে যা ঘটেছে আমি র্যান্ডমলি দেখছি আর কি, দেখে যাচ্ছি, কিন্তু অতটা আমাকে টাচ করতে পারছে না।
আর অভিনয় শিল্পীদের প্রসঙ্গে বলতেই হয় যে মেহজাবিন এবং ইয়াশ রোহান যত ভালো অভিনয় করুক না কেন, আপনি দেখেন গত অনেকগুলো বছর ধরে তাদেরকে এই ধরনের কন্টেন্টে অসংখ্যবার অভিনয় করতে দেখেছি। ইয়াশ রোহান প্রতিটা ড্রামার মধ্যেই দেখেন আপনি এরকমই রোমান্টিক চকলেট বয় একইভাবেই ডায়লগ ডেলিভারি করেন। মেহজাবিনকে তো কত শতবার এরকম বিষণ্ণ অবস্থায় কান্নারত অবস্থায় আমরা কতবার দেখেছি। আর কত নেওয়া যায় ভাই, একটা তো লিমিট থাকে, কোনো ধরনের ভেরিয়েশনই তো দেখলাম না। স্টোরি টেলিংও একই ধরনের ধীর স্থির স্লো বার্ন, ঘুমায় পড়ার মতো। তো এই ধরনের ড্রামা মানে সিনেমা হলেই কি স্লো বার্ন ধীরে ধীরেই হইতে হবে? আর কোনো চমক আনা যায় না? এই যে লেয়ারে লেয়ারে উন্মোচিত হচ্ছে, কোনো তো চমক দেখলাম না শেষ পর্যন্ত। এটা তো কেউ যদি ট্রেলার দেখে থাকেন এই সিনেমাটার, ট্রেলারে পুরো সিনেমার সামারি দেওয়াই আছে। সিনেমার মধ্যে এক্সট্রা করে কোনো ধরনের কোনো সারপ্রাইজ নাই। আপনি যদি আশা করে থাকেন যে শেষ মুহূর্তে হয়তো হেভি একটা রিভিলেশন হবে, এরকম কিচ্ছু নাই ভাই। সহজ স্বাভাবিক জিনিসটাকেও চিত্রনাট্যের এদিক ওদিক করার মাধ্যমে অনেক ইন্টারেস্টিং ওয়েতে, এঙ্গেজিং ওয়েতে প্রেজেন্ট করা যায়, কিন্তু এই সিনেমার মধ্যে সেটাও ছিল না। আর অভিনয় শিল্পীদের প্রসঙ্গে বলবো যে তারা আসলে এত বছর ধরে একই ধরনের কাজ করে আসছেন, তাদের পয়েন্ট অফ ভিউ যদি দেখি আসলে তাদের করারও কিছু নাই। সিনেমায় তো অত ভালো ভালো কাজ নিয়মিতভাবে হয় না, ওটিটি কন্টেন্ট তো আসলেই কয়েক বছর ধরে। আর ইউটিউবে একমাত্র তারা অভিনয় শিল্পী, তাদেরও এটা রুটি রুজির একটা ব্যাপার, তাদের এটা করে আসলে চলতে হয়। তো এই জন্য আসলে ভালো ভালো অফার যাই পেয়েছেন, প্রতিদিন মনে করেন যে কাজ করে গেছেন, 2 শিফটে 3 শিফটে কাজ করে গেছেন, বিভিন্ন ধরনের চরিত্র তারা প্লে করে এসেছেন। এখন আসলে তাদের এমন একটা অবস্থায় চলে এসেছেন, মেহজাবিন একটা ব্রেক নিয়েছেন নাটক থেকে, এখন তিনি ওটিটিতে বা সিনেমার জন্য মানে সিনেমা হলে সিনেমার জন্য তিনি আলাদা আলাদাভাবে সময় দিচ্ছেন। কিন্তু আই থিঙ্ক ইটস অলরেডি টু লেট ফর দ্যাট। কারণ যেই সময়টা তাদের পিক একটা সময় চলছিল, সেই সময় যখন তারা নানান ধরনের চরিত্র প্লে করে তাদের সব ধরনের সেই দর্শকদের ফ্রিতে দেখিয়ে দিয়েছেন, এখন আসলে দর্শক তাদের জন্য চ্যালেঞ্জিং বা নির্মাতাদের জন্য চ্যালেঞ্জিং যে এত শত নাটকে দেখা তাদের চরিত্রগুলো বা তাদের এক্সপ্রেশনগুলো থেকে ভিন্ন কিছু তাদের কাছ থেকে বের করে নেওয়া, এটা তাদের জন্য যেরকম খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন যে অনেক বছর ধরে দর্শকরা ইউটিউবে তাদের অনেক ধরনের চরিত্র ফ্রিতে দেখে এসেছেন। আপনি যতই যুক্তি দেখান না কেন, দর্শকদের একটা মাইন্ডসেট হয়েই গেছে, এদের দেখার সাথে সাথে দর্শকদের মনে হয় নাটক। এটা দর্শকদের আপনি দোষ দিতে পারেন না, কারণ এভাবেই ফ্রিতে দেখা অভ্যস্ত হয়ে গেছে। আমি এই কথাটা আবারও বলছি, এর আগেও বলেছি যে পৃথিবীর কোনো বড় ইন্ডাস্ট্রিতে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেশের এ লিস্টের যারা সবচেয়ে ভালো অভিনয় শিল্পী তাদেরকে এভাবে ইউটিউবে ফ্রিতে দেখা যায় না, নিয়মিতভাবে, মানে শত শত নাটকে ফ্রিতে এভাবে আর কোথাও দেখা যায় না। সো সামহাও তাদের ডিমান্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বড় পর্দায় বলেন, পে করে দেখা বলেন, এদের জন্য দর্শক ওরকম আগ্রহী হয় না, কারণ ওরকম চমকটা নাই। এদের থ্রেশহোল্ড লেভেলটা মানে ম্যাক্সিমাম লেভেল কাইন্ড মনে হয় শেষ হয়ে গেছে, এর থেকে বেশি অফার করার হয়তো আর নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো সামনের দিনগুলোতে এই মেধাবী অভিনয় শিল্পীদের আসলে আরও বড় প্রজেক্টে, ওটিটি প্রজেক্টে বলেন বা সিনেমা হলের প্রজেক্টে কীভাবে কাজে লাগাতে হবে আসলে আমার জানা নাই। আর এই যে সিস্টেমটা, মানে দেখেন বড় বড় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে সিনেমা হলের সিনেমাতে, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এইচবিও, এগুলোতে তারা গুরুত্ব দেয়। আর হয়তো একদম যারা মানে বিগিনার লেভেলের নির্মাতা থাকেন, যারা মানে ভবিষ্যতে বড় পর্দায় বা ওটিটির জন্য কাজ করবেন, তাদের একটা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে ইউটিউবের প্ল্যাটফর্মগুলো থাকে। বিভিন্ন চ্যানেল ওপেন করে তারা সুন্দর সুন্দর ছোটো ছোটো কম বাজেটের কাজগুলো করে, নিজেদের পরিচিতি করায় বা তাদের হাত পাকায়, তারপর আস্তে আস্তে বড় স্টেজে তারা এন্টার করে। আমাদের পুরো উল্টাটা হচ্ছে, সিনেমা হল তো পুরো শেষ, সিনেমা হলের কন্টেন্টের কোনো খবরই নাই, কোনো মুক্তির কোনো ক্যালেন্ডার নাই। ওটিটিতে সারা বছরে কি বের হয় না বের হয় দর্শকদের কোনো খবরও থাকে না। সারা বছর একটা বা দুইটা কন্টেন্ট নিয়ে দর্শক মাতামাতি করে। দর্শকদের মাতামাতি যারা বাংলাদেশি কন্টেন্ট দেখেন পুরোটাই কিন্তু ইউটিউব ভিত্তিক নাটক নিয়েই, এগুলোই নিয়মিত আসতে থাকে। কিছু ভালো হয়, কিছু খারাপ হয়, কিন্তু ফ্রিতে দেখা যায় সবাই এটা নিয়েই মেতে থাকে। তো দেখেন আমরা পুরো বিশ্বের থেকে পুরো উল্টো গতিতে ঘুরছি। এই গতিটা চেঞ্জ করা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম অসম্ভব মনে হচ্ছে। আমি জানি না এই বাংলাদেশের যারা ফিল্ম নির্মাতা রয়েছেন বা ওটিটিতে যারা আছেন তারা সামনের দিনগুলোতে কিভাবে আগাবেন, কারণ মার্কেটটা অলরেডি নষ্ট হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, দর্শকদের মাইন্ডসেটে নষ্ট হয়ে গেছে। এই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে
আমি কোনো আসলে সিলভার লাইনিং সেভাবে দেখতে পাচ্ছি না। তো এই কন্টেন্টটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের আসলে কেমন লেগেছে এবং এই যে সিনারিও আমাদের মিডিয়া জগতের, এটা নিয়ে আসলে কি করা যায়, আপনাদের অভিমতটা কি, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।